সো লাস্ট ক্লাসে আমাদের ক্লাস আউটলাইনে ছিল এগুলো এগুলো ছিল। তার মধ্যে থেকে আমরা কি করেছি, এই সাম ইফ দেখেছি, সাম ইফস দেখেছি। এখন বাকি আছে কাউন্ট ইফ, অ্যাভারেজ ইফ অ্যান্ড অ্যাভারেজ ইফস। আমরা প্রথমে অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফসটা দেখব। আর আজকের ক্লাস আউটলাইন হচ্ছে এটা। এটার মধ্যে কি আছে, কাউন্ট ইফস আছে। তো আমরা এই কাউন্ট ইফ এবং ইফসটা একসাথে দেখব। ওকে, মিনিটকে জয়েন করেছে, চায়না একটা জয়েন করেছে মাত্র। সো আজকের আউটলাইনে আছে কি, কাউন্ট ইফস অ্যান্ড অর নট। এটা একটু ভুলে চলে আসছে, সেমটা দুইবার রিপিটেড হয়ে গেছে, একটা আপার কেসে একটা লোয়ার কেসে। সো কাউন্ট ইফস অ্যান্ড অর নট হচ্ছে আজকের ক্লাস আউটলাইন। সো আমাদের লাস্ট ক্লাসে যেহেতু কিছু বাকি ছিল সেটা আমরা কমপ্লিট করে আসি, তারপর নতুন ক্লাসটাতে ফিরবো। তার জন্য আমি এখানে আপনাদের আজকে হচ্ছে আপনাদের 27তম ক্লাস, 27তম ক্লাসের ফোল্ডার তৈরি করে ফেলেছি। এখানে আমরা একটা 27তম ক্লাসের ভাই আমি ফাইল সেভ করে রাখি, পরে ওপেন করতে গিয়ে ফাইল খুঁজে পাই। ফাইল খুঁজে পান না। ঠিক আছে, আজকে 2 তারিখ, কি বুঝে পেলেন? এই যে 2/2/22। কালকের ক্লাস সিস্টেম একটা আমি পাচ্ছি। গত ক্লাসটা আমরা কত করছিলাম? 31 না? জি, আপনার কথাটা বুঝতে পারিনি। হ্যাঁ, 31 তারিখ, 31 তারিখ, হ্যাঁ। জি, 31 তারিখে করেছিলাম লাস্ট ক্লাস। আচ্ছা, এখন এটা আমি মনে পাইছি, এটা কি মনে কি করেছি, 27 তারিখের জন্য একটা ফাইল নিয়েছি। সো এই ফাইলটা আমাদের ব্ল্যাঙ্ক, এখানে কোনো ধরনের ডেটা নাই। আমরা 26 তারিখ মানে লাস্ট ক্লাসের যে ফাইলটা ছিল 26তম ক্লাসের, সেটা থেকে যদি আমরা ডেটাটা কপি করে আনি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। জি, আমরা এই ডেটাটা এখান থেকে কপি করে নিয়ে যাই, এন্টায়ার শিটটা কপি করে এখানে নিয়ে আসলাম, আর এটাকে কেটে দিলাম আমরা। ওকে, সেখানে তো আমরা সাম ইফ এবং সাম ইফস এর কাজ করেছিলাম। আমরা পরের শিটে যাব, এই শিটটাকে একটা কপি করব। সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? জি ভাই। ওকে, একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, মনোযোগ দিয়ে করলে পরে আর কোনো কোয়েশ্চেন থাকবে না অ্যাকচুয়ালি। এখন লিখবো আমরা অ্যাভারেজ, অ্যাভারেজ ইফস সম্পর্কে দেখবো আমরা এখানে। সো আমরা কি করি, এটাকে কেটে ফেলে দেই, ডিলিট, এবং এখানের ফর্মুলাগুলোকে আমরা সরাই দিই। সরিয়ে আমরা এখানে অ্যাভারেজ লিখি, অ্যাভারেজ ইফ, অ্যাভারেজ ইফস। এটা এই অ্যাভারেজ ফাংশনের যে আপনার ইয়াগুলো থাকে, প্রপার্টিগুলো থাকে, এগুলো অনেকটা সাম ইফ এবং সাম ইফসের মতোই, প্রায় কাছাকাছি। অ্যাভারেজ, এখন অ্যাভারেজ মানে কি সেটা তো আমরা জানি যে গড়, তাই না? জি ভাই। অ্যাভারেজ হচ্ছে গড়। সো গড়টা তো আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারি। সো আমরা ফর্মুলার মাধ্যমে যদি বের করি সেটা খুব সহজ। আমরা চাচ্ছি যে এখানে যত টাকা সেল হয়েছে টোটাল, এই সেলের গড় হিসাবটা বের করতে। ফর্মুলা চলে আসছে কেন? ওকে, এখানে আমার টোটাল যত টাকা সেল হয়েছে সেই সেলগুলোর একটা গড় হিসাব আমি বের করতে চাচ্ছি এই জায়গাতে। সো আমরা জাস্ট ইকুয়াল ফাংশনটা লিখলে হবে। ফাংশনের নাম হচ্ছে অ্যাভারেজ স্টার্টিং ব্র্যাকেট, এবং আমরা রেঞ্জটা দিয়ে দেবো নাম্বার 1 নাম্বার 2, মানে আমাদের কাছে রেঞ্জটা চাচ্ছে আর কি। এই নাম্বারগুলোর মধ্যে আমি অ্যাভারেজ বের করতে চাচ্ছি। অথবা আমরা যেহেতু এখন একটু আপগ্রেড হয়েছি বা বুঝি সব কিছু, এক্সেলের মোটামুটি ফাংশনগুলো বুঝি, কলাম রগুলো বুঝি, আমরা পুরো কলামটা সিলেক্ট করে দিই, ই কোলন। আচ্ছা, কলামটা সিলেক্ট করলে আমাকে কি করতে হবে বলেন তো একটু কেউ? লাস্ট ক্লাসে আমরা এটা দেখেছিলাম। কলামের নামের উপরে ক্লিক করতে হবে। কলামের নামের নিচে উপরে টি ক্লিক করলেও অথবা পারি। টি হ্যাঁ, বক্স কলামের থাকবে, নামের উপরে বক্সে ক্লিক ক্লিক করলে করতে পারি। হবে। আর এখানে যদি আমরা ম্যানুয়ালি লিখতে চাই, ই কলা ই কোলন অথবা ই মেনু করতে গেলে টি কলামে করতে এই কলাম কলামের নেম নাম কলাম লিখতে কোলন আবার কলাম নেম, পুরোটা কলাম সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, ক্লোজ করে এন্টার হিট করলাম। দেখেন এখানে যে ভ্যালুগুলো ছিল তার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে, বা অ্যাভারেজ সেল হচ্ছে আমার কত, 14,906 টাকা ডেইলি। এটা হচ্ছে আমার অ্যাভারেজ হিসাব। ওকে, এখন অ্যাভারেজ ইফে যাব আমরা। অ্যাভারেজ ইফে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে তো দেখতে পাচ্ছি যে আমার প্রপার্টিগুলো কি কি দেখাচ্ছে। জুম করে দেখাই আপনাদের।
আমার কাছে প্রথমে চাচ্ছে যে রেঞ্জ চাচ্ছে, তারপর চাচ্ছে ক্রাইটেরিয়া, তারপর চাচ্ছে অ্যাভারেজ রেঞ্জ। আমরা তো এগুলোর সাথে পরিচিত তাই না, কোনটা রেঞ্জ কোনটা ক্রাইটেরিয়া এবং কোনটা হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ হবে। জি ভাই। হ্যাঁ এটা আমরা সামে করেছিলাম। So, আমরা ডায়লগ বক্সটা ওপেন করি, ওপেন করার পর আমার কাছে রেঞ্জ চাচ্ছে। এই রেঞ্জ মানেই হচ্ছে, রেঞ্জের পরে কি চাচ্ছে দেখেন, ক্রাইটেরিয়া। তার মানে আমার এই রেঞ্জটাই হচ্ছে কিসের রেঞ্জ, ক্রাইটেরিয়ার রেঞ্জ, তাই না? মানে আমি যার নামটা লিখে সার্চ করব তার রেঞ্জই চাচ্ছে, কোথা থেকে নামটা, হ্যাঁ তার রেঞ্জ চাচ্ছে। তো আমার তো রেঞ্জ এটা হবে অবশ্যই, তাই না? এটা আমার রেঞ্জ হবে, এমপ্লয়ি নেমের যে ঘরটা আছে, কলামটা আছে, সেটা আমার রেঞ্জ হবে। আমি এখানে আবার অল্প একটু জায়গায় সিলেক্ট করেছি, আমি পুরোটা কলাম সিলেক্ট করে দিব, পুরো কলাম সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর ক্রাইটেরিয়াতে বলতেছে যে তুমি কাকে খুঁজে বের করতে চাও। ক্রাইটেরিয়াটা কি হবে অ্যাকচুয়ালি, ক্রাইটেরিয়াটা, একটা নির্দিষ্ট সেল সিলেক্ট হ্যাঁ ক্রাইটেরিয়াটা আমরা একটা নির্দিষ্ট সেল সিলেক্ট করে দিই। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম এটা ছিল আমার ক্রাইটেরিয়া, প্রথম ক্রাইটেরিয়া, তাই না? এমপ্লয়ি 1, এই যে এমপ্লয়ি নেম, এই সেলটাকে আমরা সিলেক্ট করে দিব, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ। এখন অ্যাভারেজ রেঞ্জটা কি? অ্যাভারেজ রেঞ্জটা হচ্ছে আমরা যে ভ্যালুগুলোকে অ্যাভারেজ করব, যে নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে আমরা অ্যাভারেজ করব, তার রেঞ্জটা আমার কাছে চাচ্ছে। তো তার রেঞ্জটা কোথায়, আমার ই নাম্বার কলাম, এটা না, ই নাম্বার কলাম। ওকে ফাইন, ভাইয়া বলেন। প্রেজেন্ট দিয়ে দিছেন? এটা নিয়ে পরে কথা বলবো, আপনি লেট কেন করেছেন, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। জি ওকে। সো দেখেন এখানে আমার কি দেখাচ্ছে, ভাইয়া জি বলেন। ভাই এবারে স্টার মধ্যে দেখাতেন। কে করেছেন প্রশ্নটা? সাবিনা আক্তার। জি ওকে দেখাচ্ছি অ্যাভারেজ দেখাবো। দেখেন এখানে অ্যাভারেজ ইফের রেজাল্টটা কি আসছে আমাদের, 1125 টাকা। এটা কার অ্যাভারেজ হিসাব আসছে অ্যাকচুয়ালি? এমপ্লয়ি 1 এর। এমপ্লয়ি 1 গড়ে কত টাকা বিক্রি করেছে? 1125 টাকা। 25 টাকা। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। ওকে। এখন সাবিনা আক্তার কোনটা জানতে চাচ্ছিলেন, এই এই অ্যাভারেজটা, এটা কিভাবে আসছে? ভাইয়া আমিও বুঝি না, আর একটু বুঝে দিন। কোন অংশটা বুঝেন না আমাকে বলেন। এই যে এভারেস্টটা। এই যে আমি যেটা মার্ক করে রাখছি যে অ্যাভারেজ, এটা হ্যাঁ ঠিক আছে। অ্যাভারেজ মানে কি আপনারা জানেন তো? অ্যাভারেজ মানে হচ্ছে গড়, সমষ্টি, হ্যাঁ সমষ্টি বা গড়। মানে সে গড়ে, আমার সকল চাকরিজীবীরা গড়ে কত টাকা বিক্রি করেছে আজকে, বুঝতে পেরেছেন? সেই গড়। এখন গড়টা আমরা ফর্মুলার মাধ্যমে বের করবো। আমরা যদি এই ম্যানুয়ালি কাজটা করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে, যোগ করার পর এখানে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার অ্যাভারেজ বের হবে। যেটা হচ্ছে আমাদের ওই মার্কশিটেও করা হয়, আমাদের যে রেজাল্টের মার্কশিট, সেই মার্কশিটে কিন্তু অ্যাভারেজ বের করা হয়, গড় বের করা হয়, সে গড়ে কত পয়েন্ট পেয়েছে, এরকমটা হয় না? ওকে। সো আমরা এই গড়টা কি করতে চাচ্ছি, এখানে বের করতে চাচ্ছি। তার জন্য ছোট্ট একটা ফর্মুলা আছে, ফর্মুলাটার নামই হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ লিখে আমরা স্টার্টিং ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে আমরা কোন অংশের অ্যাভারেজ বের করতে যাচ্ছি, বা কোন সংখ্যাগুলোর অ্যাভারেজ বা গড় হিসাব বের করতে যাচ্ছি। অবশ্যই আমার এই সংখ্যাগুলা। সো এই সংখ্যাগুলোর অ্যাভারেজটা যদি আমি বের করতে চাই, আমাকে এই সংখ্যার কলামটাকে সিলেক্ট করে দিতে হবে বা রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি পুরো কলামের নামের উপরে ক্লিক করলাম, কলামের নামটা কোথায়, এই যে ই, এখানে দেখতে পাচ্ছি আমরা ই। সো ই এর উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করতে পুরোটা কলাম সিলেক্ট হয়ে গেল। এখন আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ক্লোজ করে এন্টার হিট করলাম। তার অ্যাভারেজ হিসাবটা আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার সকল চাকরিজীবীরা মিলে গড়ে আজকে কত টাকা বিক্রি করেছে, গড় হিসাব বের হয়ে গেছে আমার। এখন বুঝতে পেরেছেন সাবিনা আক্তার আর হচ্ছে মরিয়ম? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ফাইন। আর এভারেজ ইফটাও কি আপনাদের ক্লিয়ার সবার? আরেকবার যদি এডিট করতেন। অবশ্যই দেখাবো। পরেরটাই গড় আচ্ছা আমি এভারেজ ইফটা আবার দেখাচ্ছি। এখন আমরা এখানে কি করলাম, এভারেজ বের করলাম কার, আমার সকল এমপ্লয়ির, তাই না? একটু রেসপন্স করবেন আপনারা। আমার সকল চাকরিজীবীরা মিলে কত টাকা বিক্রি করেছে তার একটা গড় হিসাব বের করবো আমি। এখন আমি চাচ্ছি যে এমপ্লয়ির নাম দিব, আমি এখানে নামটা লিখবো, শুধুমাত্র তার গড় হিসাবটা বের হবে। এই দেখেন এখানে লেখা আছে এমপ্লয়ি নেম, এটা হচ্ছে এমপ্লয়ি নেমের ঘর। সো আমি এখানে যার নামটা লিখবো, শুধুমাত্র তার গড় হিসাবটা বের হবে। তার জন্য কি করব, আমরা অ্যাভারেজ ইফ ফাংশনটা ব্যবহার করব।
অ্যাভারেজ ইফ লিখলাম, লেখার পর স্টার্টিং ব্র্যাকেট দিলাম, তারপর আমার কাছে চাচ্ছে রেঞ্জ। আমি ডায়লগ বক্সটা ওপেন করি, আমার কাছে চাচ্ছে রেঞ্জ, মানে আমি এমপ্লয়ির নামগুলা দিব এখানে, এমপ্লয়ির নামের রেঞ্জটা দিব। এমপ্লয়ির নামটা কোথায় আছে, কত নাম্বার কলামে, সি নাম্বার কলামে আছে। তো আমি সি নাম্বার কলামটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ক্রাইটেরিয়া চাচ্ছে, একটু সরি, হ্যাঁ বলো, হ্যাঁ ক্লাস নিচ্ছি কেন, ওই পেজটা ওপেন করে রাখেন, স্ক্রিনে শেয়ার দিতে হবে। এখন 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 আমি কথা বলতে পারবো না, ক্লাস নিতেছি, আরো 1.5 ঘন্টা পরে কি হবে, রাখি। আচ্ছা সরি, আমরা কোথায় ছিলাম, এখানে। এখন ক্রাইটেরিয়া দিব। ক্রাইটেরিয়াটা কি, আমার ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার চাকরিজীবীর নাম অবশ্যই। সো এই ক্রাইটেরিয়া নিয়ে আমরা অনেক কথা বলেছি লাস্ট 3-4টা ক্লাসে। আমি ক্রাইটেরিয়াটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে তারপর চাচ্ছে আমার কাছে অ্যাভারেজ রেঞ্জ। এখন অ্যাভারেজ রেঞ্জ কোনটা, যে ক্রাইটেরিয়াটা আপনি লক করে দেন। ক্রাইটেরিয়াটা হ্যাঁ লক করা যায়, লক না করলেও হয়, কারণ আমরা তো এখানে ড্রাগ করছি না। ঠিক আছে, আপনার কথা আমি লক করে দিচ্ছি, লক করে দিলাম। তারপর হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ। অ্যাভারেজ রেঞ্জ কোনটা, আমরা যে নিউমেরিক্যাল ভ্যালুগুলোর মধ্যে থেকে অ্যাভারেজ বের করব। এখন আমার নিউমেরিক্যাল ভ্যালু কোথায় আছে, এই ই নাম্বার কলামে, তাই না? এখানে তো আমার টোটাল সেলের হিসাবটা আছে। আমি কি করব, এই কলামটাকে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে ওকে দিয়ে দিব। চলে আসছে 1125 টাকা। কেন, কারণ এখানে আমার ক্রাইটেরিয়া কি, এমপ্লয়ি 1। আমি যদি এই এমপ্লয়ি 1-এর নামটা তুলে দিই, এখান থেকে 0 আসবে, 0 আসছে, কারণ আমার কি নাই, কোনো এমপ্লয়ির নাম এখানে সিলেক্ট করা না। এখন যদি আমি এমপ্লয়ি 2 দিই, দেখেন এমপ্লয়ি 2 এর অ্যাভারেজ হিসাব চলে এসেছে এখানে। আমি যদি এমপ্লয়ি 3 দিই, এমপ্লয়ি 3 এর অ্যাভারেজ হিসাব চলে এসেছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অ্যাভারেজ ইফের কাজটা কি? জি ভাই। ওকে ফাইন। এখন আমরা যাব অ্যাভারেজ ইফসে। আপনারা একটা ব্যাপার লক্ষ্য করবেন যে ইফের মধ্যে সবসময় আমরা কয়টা কন্ডিশন ব্যবহার করি, মানে কোনো একটা ফর্মুলার নামের সাথে যখন ইফ থাকে তখন সেখানে আমরা কয়টা কন্ডিশন দিতে পারি, মাত্র একটা কন্ডিশন, তাই না? আর যখনই দেখবেন যে এখানে ইফস লেখা আছে, তার মানে আমরা এখানে মাল্টিপল কন্ডিশন ব্যবহার করতে পারবো, বা মাল্টিপল ক্রাইটেরিয়া ব্যবহার করতে পারবো আমরা এখানে। সো সাম ইফস এর মধ্যে যেমনটা ছিল মাল্টিপল ক্রাইটেরিয়া আমরা ব্যবহার করেছিলাম, অ্যাভারেজ ইফস এর মধ্যে সেম আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া ব্যবহার করব। সেটা আমরা একটু দেখি। অ্যাভারেজ ইফস লিখলাম, অ্যাভারেজ ইফস লেখার পর স্টার্টিং ব্র্যাকেট দিয়েছি। এখন আমার কাছে কি চাচ্ছে, আমি ডায়লগ বক্সটা একটু ওপেন করি। আমার কাছে চাচ্ছে অ্যাভারেজ রেঞ্জ। প্রথমেই আমার কাছে অ্যাভারেজ রেঞ্জ চাচ্ছে, মানে আমার নিউমেরিক্যাল ভ্যালুর যে কলামটা আছে সেই কলামটা চাচ্ছে। সো প্রথমে আমরা অ্যাভারেজ রেঞ্জটা সিলেক্ট করবো। আমাকে কেউ একজন বলেন তো অ্যাভারেজ রেঞ্জটা কোন কলামটা হবে? বাই ডেইলি সেলস অ্যামাউন্ট। রাইট, ডেইলি সেলস অ্যামাউন্ট মানে ই নাম্বার কলাম এইটা। সো আমি কি করলাম, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এটা সম্পূর্ণটা টেনে ধরে রাখলেই হবে, মানে সবগুলো কলম একসাথে। আমরা সম্পূর্ণটা টেনে ধরে রাখতে পারি, বাট আমরা আরেকটা সহজ কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ডিরেক্ট কলামটা আমরা সিলেক্ট করে দিতে পারি। শেষ, পুরো কলাম সিলেক্ট হয়ে গেছে। এই কলামটা সিলেক্ট করে দিলেই হবে। হ্যাঁ, এই কলামটা সিলেক্ট করে দিলে হবে। তারপর চাচ্ছে আমার কাছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। এখন আমরা কয়টা ক্রাইটেরিয়া ব্যবহার করবো এখন? আমি এখন হিসাব করব যে আমার এমপ্লয়ি 1 নেত্রকোনায় গড় কত টাকা বিক্রি করেছে, ঢাকায় কত টাকা গড় বিক্রি করেছে, ময়মনসিংহ কত টাকা গড় বিক্রি করেছে। তাহলে আমার ক্রাইটেরিয়া কয়টা হচ্ছে? ক্রাইটেরিয়া কয়টা হচ্ছে আমার? দুইটা ক্রাইটেরিয়া। তো প্রথম ক্রাইটেরিয়াটা আমার কি? প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমার চাকরিজীবীর নাম। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি? দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আমার এরিয়া। হ্যাঁ, প্রথমটা হচ্ছে এমপ্লয়ি নেম, সেকেন্ডটা হচ্ছে আমার এরিয়া। সো এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ চাচ্ছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1। প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা বলেছিলাম আমরা নেম দিব, এমপ্লয়ি নেম দিব। সো এমপ্লয়ি নেমের কলাম কোনটা? সি। আমরা সি সিলেক্ট করে দিব, সিটাকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া 1, মানে আমরা এই সি থেকে আমরা কাকে খুঁজে বের করব? অবশ্যই আমার এই একে খুঁজে বের করব, এমপ্লয়ি নেমকে। সেল সিলেক্ট করে দিই, আমরা ডাইরেক্ট সেলটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করে এটাকে লক করে দিলাম, ফাংশন 4 দিয়ে লক করে দিলাম। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2টা কি ছিল আমার? ওই যে এরিয়া। এরিয়া। তার মানে এরিয়ার কলামটা আমার সিলেক্ট করে দিতে হবে, ডি নাম্বার কলাম।
সো ডি নাম্বার কলাম আমি সিলেক্ট করলাম, ওকে। তারপর চাচ্ছে ক্রাইটেরিয়া 2, 2 নাম্বার ক্রাইটেরিয়া চাচ্ছে আমার কাছে। 2 নাম্বার ক্রাইটেরিয়ার সেল কোনটা আমার? আপনার এই যে এটা। নেত্রকোনা। নেত্রকোনা। সো আমি এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ওকে দিলাম। আচ্ছা এটা আমার লক করা হয়নি। ব্লক না, এই যে এমপ্লয়ি নেমে 3 এর জায়গায় 1 হবে আর কি না? না না, এটা হ্যাঁ এটা দেখছি আমি, এটা দেখব। আমরা কি করেছি, সেকেন্ড ক্রাইটেরিয়াটাও লক করে দিয়েছি, ওকে। এখন দেখেন এখানে আমার ভ্যালু আসতেছে না। কেন ভ্যালু আসছে না? হয়তোবা এমপ্লয়ি 3, এরিয়ার নামটা দেন না, এই জন্য এরিয়ার নামটা দেন তাহলে এই জন্য। হ্যাঁ হ্যাঁ এরিয়া নামটা, হয়তোবা আমার এমপ্লয়ি 3 এই ঘরটার মধ্যে এমপ্লয়ি 3 নেত্রকোনাতে কখনো আমার কি করে নাই, আমার বিক্রি করে নাই। জাস্ট আমরা এই যে ময়মনসিংহ এর জায়গায় নেত্রকোনা লিখে দেখি, এই যে চলে এসেছে তার এভারেজ হিসাব। নেত্রকোনায় তার গড় হিসাব, গড় বিক্রি আপনার হচ্ছে 15,000 টাকা। আমি এখানে এমপ্লয়ি নামটা চেঞ্জ করি, 1 দিই। এমপ্লয়ি 1 নেত্রকোনায় বিক্রি করেছে কত টাকা গড় হিসাবে? 1000 টাকা। 1000 টাকা। সো ব্যাপারটা বুঝতে পেরেছি, আমরা এই ফর্মুলার ব্যাপারটা করতে পারবো? জি জি। কারো কোনো প্রশ্ন আছে এই তিনটা ফর্মুলার মধ্যে বা ফাংশনের মধ্যে? না ভাই আমাদের নাই। কারো কোনো প্রশ্ন নাই, থ্যাংক ইউ, আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। আচ্ছা রেকর্ডিংটা হচ্ছে কিনা আমি একটু লক্ষ্য করি। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। তারপরে আসি আমরা কাউন্ট ইফ এবং কাউন্ট কাউন্ট ইফস এর মধ্যে। সেখানে আমরা আরো 4টা ফাংশন দেখব। কাউন্ট ইফস লিখে রাখি, তার জন্য আমাকে সেম ডেটাগুলো লাগবে। সেম ডেটাগুলো আমরা এখানে নিলাম, নেওয়ার পর এগুলো আমরা মুছে দিই। মুছে দিয়ে এখানে লিখলাম কাউন্ট সরি এটা দিব কাউন্ট এ কাউন্ট ইফস, ওকে। আমরা এখানে 4টা ফর্মুলার ব্যবহার দেখব। এখানে আমাদের এই 2টা ক্রাইটেরিয়ার প্রয়োজন নেই, এগুলো এই 2টা আমরা মুছে দিই, মুছে দিলাম। কাউন্ট মানে কি জানেন? কাউন্ট অর্থ গণনা করা, গণা, তাই না? ওকে, আমরা এই সেল এই সেলগুলোকে উপরে তুলে দিই একটু। এখন আমরা গণনা করব। কাউন্ট ফাংশন দিয়ে হচ্ছে গণনা করা যায়। সো কি গণনা করব, চলেন দেখি কাউন্ট ফাংশনটা কিভাবে ব্যবহার করা হয়। লিখলাম কাউন্ট দিয়ে আমরা গুনবো যে আমার এখানে কতগুলা সেলের মধ্যে ভ্যালু আছে, আমার কতগুলা সেলের মধ্যে ভ্যালু আছে সেটাকে আমি কাউন্ট করব, বা আমার এখানে কতগুলা সেল ব্যবহার করা হয়েছে সেটাকে আমরা কাউন্ট করব। কাউন্ট লিখে স্টার্টিং ব্র্যাকেট দিলাম, তারপর চাচ্ছে যে ভ্যালু 1 ভ্যালু 2, মানে একটা রেঞ্জ চাচ্ছে আর কি। আমরা এই রেঞ্জটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ক্লোজ করে এন্টার দিলাম, দেখাচ্ছে 1। কিন্তু আমার এখানে আমার এই রেঞ্জের মধ্যে আমার ভ্যালু কয়টা সেলের মধ্যে আছে দেখেন তো, কয়টা সেলের মধ্যে, কয়টা সেল? 4টা সেলের ভিতরে আছে। আমরা সিরিয়াল নাম্বারটা হিসাব করি না। আচ্ছা সিরিয়াল নাম্বারটা আমরা নিচ্ছি, সিরিয়াল নাম্বারটা আমি সিরিয়াল নাম্বারটা হিসাব করি না। দেখেন তাহলে 3টা আছে। 3টা সেলের মধ্যে আমার ভ্যালু আছে, বাট আমাকে এখানে 1 দেখাচ্ছে। হোয়াই 1 দেখাচ্ছে? কারণ কাউন্ট ফাংশন সবসময় গণনা করবে শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে। যেখানে যেখানে যে সেলগুলোতে আমার নিউমেরিক্যাল ভ্যালু আছে শুধুমাত্র তাকেই সে কাউন্ট করবে। সো আমার এখানে নিউমেরিক্যাল ভ্যালু কয়টাতে আছে? একটাতে। একটাতে। এখন আমি যদি আমরা সিরিয়ালটা নিতাম, সরি C2 এইভাবে হবে না, এটা হচ্ছে B3 হবে। আমরা যদি এখানে B3 দেই, দেখেন আমরা যদি এখন সিরিয়াল নাম্বারটা সহ নিতাম 2টা দেখাচ্ছে, কারণ আমার নিউমেরিক্যাল ভ্যালু কয়টা কলামে আছে, কয়টা সেলে আছে? 2টা সেলের মধ্যে আছে, এই যে 2টা সেল। এটা হচ্ছে এটা আবার দেখাইতে কাউন্ট ফাংশনের কাজ, ওকে। ভাই কাউন্ট ফাংশন তো দেখাইতে আবার। হ্যাঁ হ্যাঁ আবার দেখাচ্ছি। কাউন্ট ফাংশনের কাজই হচ্ছে হিসাব করা বা গণনা করা। তো কাউন্ট লিখবো আমরা, লিখে স্টার্টিং ব্র্যাকেট দিব, দেওয়ার পর কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমরা গণনা করতে যাচ্ছি তার রেঞ্জটা দিলাম আমরা। দেওয়ার পর আমরা কি করলাম, ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমার এখানে দেখাচ্ছে 2। অ্যাকচুয়ালি আমার এখানে কয়টা সেলের মধ্যে ভ্যালু আছে দেখেন তো,
ভ্যালু কয়টার মধ্যে আছে? চারটা সেল, চারটাতে। চারটা সেলের মধ্যে আমার ভ্যালু আছে, বাট আমার এখানে রেজাল্ট দেখাচ্ছে দুইটা। তার কারণটা হলো কাউন্ট ফাংশন শুধুমাত্র গণনা করে নিউমেরিক্যাল ভ্যালুকে। কাকে? এই যে নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে সে শুধু গণনা করে, মানে যে সেলগুলোতে নিউমেরিক্যাল ভ্যালু আছে শুধুমাত্র তাকেই সে গণনা করে। এটা হচ্ছে কাউন্ট ফাংশনের কাজ। সৌরভ দত্ত ভাই মজুমদার, বুঝতে পেরেছেন? নিউমেরিক্যালের বাংলাটা ভাই বলেছি এটা কি শুধুমাত্র ডিজিট সংখ্যা, গাণিতিক সংখ্যা। সংখ্যা কত? গাণিতিক সংখ্যা যে ঘরগুলোতে বা যে সেলগুলোতে শুধুমাত্র গাণিতিক সংখ্যা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র তাকেই সে গণনা করবে। ঠিক আছে, এটা হচ্ছে কাউন্টের কাজ। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে আমার এই যে দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালু আমার কি দোষ করলো, তাদেরকে আমি কিভাবে গণনা করব? আমি চাচ্ছি তো এখানে কত সবগুলোর মধ্যে কতগুলো সেলের কাজ চলতেছে বা ভ্যালু আছে সেগুলোকে হিসাব করতে, সেটা আমি কিভাবে করব? এটা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। সেটা আমরা ব্যবহার করব বা সেটা রেজাল্টটা বের করবো আমরা কাউন্ট এ ফাংশনের মাধ্যমে। আমরা এখানে গেলাম, ইকুয়াল সাইন দিলাম, কাউন্ট এ লিখলাম, লিখে স্টার্টিং ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর যাচ্ছে ভ্যালু 1 ভ্যালু 2। আমরা আবার রেঞ্জটাকে সিলেক্ট করে দিই, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন দেখেন আমাকে 4 দেখাচ্ছে, দেখেছেন? তার মানে কাউন্ট এ কি করে, আমার নিউমেরিক্যাল ভ্যালু এবং আমার স্ট্রিং যে ভ্যালুগুলো, টেক্সট টাইপ যে ভ্যালুগুলো, সেগুলোকে সে হিসাব করে। সে সব ধরনের ভ্যালুগুলো কি সে কি করে, কাউন্ট করে বা হিসাব করে। এখন এখান থেকে আমরা একটা সেল তুলে দিই, ডিলিট করে দিই, দেখেন 3 হয়ে গেছে। তার মানে আমার কয়টা সেলের মধ্যে ভ্যালু আছে এই রেঞ্জের মধ্যে? কয়টার মধ্যে? তিনটার মধ্যে। এটার মধ্যে কিন্তু আমার কোনো ধরনের ভ্যালু নাই। যখনই আমি এখানে একটা ভ্যালু দিব, ধরেন নিউমেরিক্যাল ভ্যালু আমরা দিই, নিউমেরিক্যাল ভ্যালু দিতে সে আমাকে কাউন্ট করে ফেলেছে যে তোমার এই রেঞ্জের মধ্যে 4টা সেলে ভ্যালু আছে। কাউন্টের কাজটা বুঝতে পেরেছি আমরা? আচ্ছা ভাই, পরে নিচের গুলো যদি আমরা জানতে চাই তাহলে এখানে কি আপনার ড্রাগ করলে হবে? ড্রাগ তো আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিব জাস্ট। এখানে দেখেন আমরা চাচ্ছি, প্রথমটা খালি সিলেক্ট করলাম না? হ্যাঁ আমরা এই টেবিলের মধ্যে জানতে চাচ্ছি কতগুলো সেল ব্যবহার করা হয়েছে এই টেবিলটার মধ্যে, তাই না? হ্যাঁ 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 88, 88টা সেল আমার এখানে ব্যবহার করা হয়েছে এবং এই 88 সেলের মধ্যে অ্যাকচুয়ালি জাহাঙ্গীর ভাই যেটা বলছিল যে এটা তো আমরা বার করলাম প্রথমে, ঠিক না? হুম, প্রথমে যে রোর ওই হিসাব ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। মনে আচ্ছা করেন ভাই, ওই যে ঠিক আছে জাহাঙ্গীর ভাই, হ্যাঁ হ্যাঁ আমি এখন প্রশ্নটা বুঝতে পেরেছি, দেখাচ্ছি আপনাদের, দেখাচ্ছি। হ্যাঁ আপনি ওখানে কি করে দিবেন, ড্রাগ করে দিবেন। তাহলে ফর্মুলাটা আমার এখানে লিখতে হবে আসলে, ইজ ইকুয়াল টু কাউন্ট এ স্টার্টিং ব্র্যাকেট, আমাকে রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। 4টা, আমি যদি এটাকে নিচ পর্যন্ত নিয়ে যাই, সবগুলোতে দেখেন 4টা ব্যবহার করা হচ্ছে। আমি যদি এখান থেকে কোনোটাতে ভ্যালু তুলে দিই, 3, এই রতে আমার 3টা সেল ব্যবহার করা হচ্ছে, এই রতে আমার 3টা, এই যে দেখেন 2টা হয়ে গেছে। জাহাঙ্গীর ভাইয়ের প্রশ্ন তো এটাই ছিল, তাই না? জি ভাই, ওইটাই। আচ্ছা ঠিক আছে, যে আমরা কাউন্ট এ দিয়ে কি ভাই র এর সংখ্যা গণনা করা হয়? র কলাম আপনি যে কোনো সংখ্যা গণনা করতে পারবেন, মানে যে কোনো ভ্যালু সেলের, মানে কতগুলা সেল আপনার ব্যবহার করা হচ্ছে। কাউন্ট এর কাজ হচ্ছে মানে আপনার কতগুলা সেলের মধ্যে ভ্যালু আছে, সেই ভ্যালুগুলোকে আমরা কি করতে পারি, গণনা করতে পারি। এটা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট, আমরা কিছুক্ষণের মধ্যে এটার উপর একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করব, আপনাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে কেন কাউন্ট ব্যবহার করা হয়, কাউন্ট ফাংশনটা। আমরা এইটাতে সুবিধা হয়েছে আর কি ভাই, অন্তত আগে বিষয়টা বুঝতে হচ্ছে আসলে কাউন্টে কি ভাই কি হিসেবে ব্যবহার করা হয়, আগে তো বুঝতে পারছিলাম না কি। আগে বুঝতে পারেন নাই, তো মানে এখন মানে আপনি কি বলছেন, প্রজেক্টটা করলে বুঝতে পারবেন? না না ভাই, মানে যে কাউন্টে এখন যে বলছেন এই র আর সেলের হিসাব করার জন্য এটাতে আমার সহজ লাগছে আর কি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন আমরা যাব কাউন্ট ইফ এর মধ্যে। এখন আমরা জানি যখনই এখানে ইফ চলে আসছে আমরা বুঝতে পারছি যে এখানে কোনো ধরনের কন্ডিশন বা ক্রাইটেরিয়া নিশ্চয়ই অ্যাড করা যায়, সেটা আমরা বুঝে ফেলেছি। সো চলেন দেখি, আমরা লিখি কাউন্ট ইফ লিখলাম, লিখার পর আমাকে দেখেন কি দেখাচ্ছে এখানে, তার প্রপার্টি কি কি আছে, রেঞ্জ আছে এবং ক্রাইটেরিয়া আছে। ইফ আছে মানে যেখানে ইফ আছে সেখানে ক্রাইটেরিয়া অবশ্যই থাকবে। সো রেঞ্জ, আমাকে প্রথমে রেঞ্জটা চাচ্ছে,
আমি একটা রেঞ্জ দিলাম, চলেন আমি এই এমপ্লয়ি নেমের রেঞ্জটা দেই, দেওয়ার পর ক্রাইটেরিয়া চাচ্ছে, তো আমি এখানে একটা ক্রাইটেরিয়া দেই এমপ্লয়ি 1, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। কি দেখাচ্ছে 4। ভাই সেল সিলেক্ট করে দিই এভাবে নাম দেওয়ার থেকে। না না না, এখানে আমরা সেল সিলেক্ট করতে পারবো না, এটার ব্যাপারটা একটু বুঝেন। এখানে আমার 4 আসতেছে, তার মানে কি আমার এই কলামের মধ্যে এমপ্লয়ি 1 কতবার আছে, 4 বার আছে। আমি গুণে বের করেছি যে এমপ্লয়ি 1 কতবার আছে। আমি ওইদিকে সেল সিলেক্ট করে দিই এবং সেলে ও হ্যাঁ হ্যাঁ, আরে ভাই বুঝতে পেরেছি আপনার কথাটা। আমরা এই ক্রাইটেরিয়ার জন্য একটা সেল সিলেক্ট করে দিব, তাই তো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আপাতত সরি 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 ক্লাসের মাঝখানে ডিস্টারবেন্স চলে আসছিল। ওকে, সো হ্যাঁ সেলটা সিলেক্ট করতে পারি আমরা, তবে এমপ্লয়ি তো এই প্রজেক্টের জন্য আমাদের এটা প্রয়োজন পড়বে না। আপনি জাস্ট ফাংশনটার কাজটা একটু বুঝে রাখেন, আমরা যখন প্র্যাকটিক্যাল প্রজেক্টে যাব তখন আপনি দেখাচ্ছি, ঠিক আছে আরিফ ভাই? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই, ওই সেল সিলেক্ট করে আমি কাজটা করছি। আচ্ছা ঠিক ঠিক আছে জি। তারপর হচ্ছে কাউন্ট ইফসে যাই এখন। এই কাউন্ট ইফটা বুঝতে পেরেছেন আপনারা? কাউন্ট ইফের কাজটা কিভাবে করতে হয়, মানে আমরা এখানে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিব, সেই ক্রাইটেরিয়াকে সে খুঁজে বের করবে কতবার আছে এই রেঞ্জের মধ্যে। গট ইট? ওকে, তারপর আমরা যাব কাউন্ট ইফস এর মধ্যে। এখন এখানে কাউন্ট ইফস আছে মানে আমরা বুঝতে পারছি এখানে মাল্টিপল ক্রাইটেরিয়া দেওয়া যায় আমার। সো আমি কি করলাম, ইকুয়াল টু সিওইউ এন্ড কাউন্ট ইফস লিখলাম। কাউন্ট ইফস লেখার পর একটা স্টার্টিং ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি ডায়লগ বক্সটা ওপেন করি। ওপেন করার পর আমার কাছে চাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, মানে প্রথম ক্রাইটেরিয়া। আমি প্রথম ক্রাইটেরিয়া আমি এমপ্লয়ি নেমকে দিলাম এবং সেখানে ক্রাইটেরিয়া দিলাম এমপ্লয়ি 1। এমপ্লয়ি 1 দিলাম। তারপর হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ। সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ দিলাম আমি এরিয়াকে। দেওয়ার পর আমি এখানে এরিয়া সিলেক্ট করে দিলাম যে ঢাকা। ক্রাইটেরিয়া রেঞ্জ 3। আমাদের যদি আরো কোনো ক্রাইটেরিয়া থাকে আমরা আরো ক্রাইটেরিয়া অ্যাড করতে পারবো, ঠিক আছে? আমাদের 2টা ক্রাইটেরিয়া ইনাফ। ওকে দিই। দেওয়ার পর কি দেখাচ্ছে, এমপ্লয়ি 1 আছে কি আমার ঢাকায়, এমপ্লয়ি 1 আছে কয়বার, একবার। তার মানে আমার এই শীট থেকে এমপ্লয়ি 1 ঢাকায় সেল করেছে কতবার, একবার। সেটা একটু চলেন দেখে আসি তো এমপ্লয়ি 1 কোথায় কোথায় আছে। এই যে এমপ্লয়ি 1 বরিশাল, এমপ্লয়ি 1 বরিশাল এন্ড এমপ্লয়ি 1 ঢাকা। তো এমপ্লয়ি 1 কতবার আছে ঢাকায়, কতবার আছে? ভাই ঢাকাতে তো একবারই আছে। একবারই আছে, যার জন্য এখানে কি দেখাচ্ছে, এক দেখাচ্ছে। আমি যদি এখানে আবার ঢাকা নেত্রকোনা জায়গায় ঢাকা লিখি 2বার, তার মানে আমার এমপ্লয়ি 1 ঢাকায় সেল করেছে কতবার, 2বার। আমি যদি এখানে আরেকটা এমপ্লয়ি 1 আছে এই বরিশালের জায়গায় আবার ঢাকা লিখি, দেখেন 3 হয়ে গেছে। আমার এমপ্লয়ি 1 ঢাকায় সেল করেছে 3বার। সো ব্যাপারটা ক্লিয়ার? সানি ভাইয়া, জি বলেন। এটা কাউন্ট ইফ ডায়লগ বক্সটা একটু আবার যদি দেখাতে। কাউন্ট ইফ এরটা দেখাবো না ইফ সেটটা দেখাবো? ইফ সেটটা If set। ডায়লগ বক্স। ওকে, ডায়লগ বক্সটা এই যে ওপেন করে দিলাম। সরি, এক মিনিট, আমাদেরকে জয়েন করেছে ঢাকা থেকে স্যার জয়েন করছেন, হ্যাঁ ওকে। সো দেখেছেন নুসরাত আলম, হ্যাঁ ক্রাইটেরিয়া যে রেঞ্জ 2 এটা কি আমি এরিয়া সিলেক্ট করছি? হ্যাঁ ক্রাইটেরিয়া রেঞ্জটা আমরা এরিয়াকে সিলেক্ট করেছি, আচ্ছা, ডি নাম্বার কলামটা। ক্রাইটেরিয়া 1 সিলেক্ট করেছি আমরা এমপ্লয়ির নামকে, নামের যে কলামটা ছিল সেই নামের কলামটাকে। এখানে কাজটা কি হচ্ছে, প্রথমে আমার এই রেঞ্জ থেকে এমপ্লয়ি সি নাম্বার কলাম থেকে এমপ্লয়ির নাম থেকে প্রথমে এমপ্লয়িকে খুঁজে বের করছে সে কতবার আছে, তারপরে চেক করতেছে যে এরিয়াগুলোকে, মানে এরিয়াতে ঢাকা এরিয়াতে সে কতবার আছে। তার রেজাল্ট কি আসতেছে আমার 3, মানে আমার এমপ্লয়ি 1 ঢাকায় সেল করেছে কতবার, 3বার। এই যে এক এমপ্লয়ি 1 ঢাকা, তারপর হচ্ছে এমপ্লয়ি 1 বরিশাল, এটাকে সে ক্যাচ করে নাই, সে ক্যাচ করেছে এখানে এমপ্লয়ি 1 ঢাকা, এমপ্লয়ি 1 ঢাকা 3বার। এই যে এখানে 3 দেখাচ্ছে, জি ভাই বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? ওকে ফাইন।
সো কাউন্ট ইফের কাজটা শেষ। আমরা সাম ইফ দেখলাম, আমরা অ্যাভারেজ ইফস দেখলাম, আমরা এখন কাউন্ট ইফসের কাজটাও দেখে ফেললাম। সো চলুন কাউন্টের মাধ্যমে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করে আসি। প্র্যাকটিক্যাল প্রজেক্টটা কী হবে? আপনাদের ধরেন অ্যাটেন্ডেন্স শিট, একটা কোম্পানির অ্যাটেন্ডেন্স শিট, অ্যাটেন্ডেন্স শিট। সো এখানে আমি প্রথমে সিরিয়াল নাম্বার দিব, তারপরে থাকবে হচ্ছে আমার এমপ্লয়ি নেম। কাউন্টের কাজটা এখন আরও ভালো করে বুঝতে পারবেন। আমি এমপ্লয়ি নেম দিলাম, দেওয়ার পর এটা হবে, এখানে হবে ডেট। সো আমি এখানে ডেট দিব, আজকে ডেটটা আমি আজ 1 ফেব্রুয়ারির 1 তারিখের ডেটটা আমরা লিখি 01022022 দিলাম। দেওয়ার পর আমরা যখন এটাকে ড্রাগ করবো এই পাশে অটোমেটিক আমার ডেটটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আমি 24 তারিখ পর্যন্ত গেছি, 22, 23, 24, 25, 27, 28। এটা হচ্ছে কততে মাস? 28-এ মাস হবে, ফেব্রুয়ারিটা হবে এবার 28-এ মাস। ওকে, আমরা ক্যালেন্ডারটা চেক করলে পারি। এবার ফেব্রুয়ারিতে কত দিন? 28 দিন। সেখানে 28 পর্যন্ত আমাকে দেখাচ্ছে। ওকে, এটার ফরম্যাটিংটা আমরা আরেকটু সুন্দর করে নিই। মোর নাম্বার ফরম্যাটস, আমরা ডেটে গেলাম, ডেট থেকে আমরা কি করব? মান্থের নামটা যেন আপনার ইয়াতে আসে, স্ট্রিংয়ে আসে, যেমনটা আমাদের কম্পিউটারের নিচে দেখতে পাচ্ছি যে 2 ফেব্রুয়ারি 2022 এরকমটা যেন শো হয়। তো আমরা এই ফরম্যাটটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। দেখেন আমরা এখানে একটা শেডিং দিয়ে দিই বা হাইলাইটও বলতে পারেন, দেখতে যেন সুন্দর লাগে। এখানে কি চলে আসছে? আমার ডেট চলে আসছে, প্রত্যেকটা দিনের ডেটটা চলে আসছে এখানে। তারপর আমরা এখানে কিছু এমপ্লয়ি নিব, এমপ্লয়ি 1 নিলাম। এখানে আমরা আমার কোম্পানিতে 10 জন এমপ্লয়ি নেই, তাদের নামটা লিখলাম আমি এখানে, সিরিয়াল নাম্বার দিলাম। ওকে, 10 জন এমপ্লয়ি আছে। তারপর আমরা কি করব? এখানে হবে যে সে আজকে কি প্রেজেন্ট না আজকে সে অ্যাবসেন্ট, এরকম আমরা একটা সংকেত দিব এবং সেটা আমরা এখানে নিচে কাউন্ট করব, এই জায়গায় কাউন্ট করব। সো এখানে আমি লিখি যে টোটাল প্রেজেন্ট, টোটাল প্রেজেন্ট, এবং এই বক্স ঘরটাকে আমরা বর্ডার করে দিই। আচ্ছা, এতটুকু বর্ডার বাকি ছিল, এই রটা বর্ডার বাকি ছিল, এটাকে আমরা বর্ডার করে দিলাম। একটু সৌন্দর্যের জন্য আমরা কি করলাম? এখানে একটা মানে ফাঁকা রেখে এই জায়গায় চলে আসলাম, এইটাকে আমরা বর্ডার করে দিই। সো বর্ডার করা হয়ে গেছে। এখন আজকে হচ্ছে 2 তারিখ, তাই না? প্রথমে আমরা 1 তারিখের ঘরগুলো ফিল আপ করে আসি। এমপ্লয়ি 1 আমার গতকালকে প্রেজেন্ট ছিল, অ্যাবসেন্ট ছিল, প্রেজেন্ট, সে প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট, ওকে প্রেজেন্ট। তো 1 তারিখে কি ছিল আমার? এমপ্লয়িরা 10 জন এমপ্লয়ির মধ্যে 1 জন অ্যাবসেন্ট ছিল, আর কয়জন? 9 জনই আমার প্রেজেন্ট ছিল। এবং আজকেরটাও দিই আমরা, চলেন। অ্যাবসেন্ট, প্রেজেন্ট, ওকে। এখন আমি জানতে চাচ্ছি যে ধরেন আমার এখানে 1 থেকে 150 এমপ্লয়ি আছে আমার কোম্পানিতে, আমি তো জাস্ট অল্প কয়েকটা নাম নিলাম। আচ্ছা, আমি তো জাস্ট অল্প কয়েকটা নাম নিলাম। এখন আমার কোম্পানিতে যদি 1 থেকে 150 এমপ্লয়ি থাকে, তখন তাদেরকে আমার এভাবে গুণাটা কিন্তু আমার জন্য খুব টাফ, যে আজকে কতজন এসেছে। আমি কি করব? জাস্ট অ্যাটেন্ডেন্সের নিচে এখানে কাউন্ট ইফ ফাংশনটা ব্যবহার করব। কাউন্ট ইফ, তার ডায়লগ বক্সটা যদি আমরা ওপেন করি, আজকে কতজন প্রেজেন্ট সেটা আমরা গুনবো কোথা থেকে? আমাকে কেউ একজন একটু হেল্প করেন তো, কে বলতে পারবেন? সেটা আমরা গুনে বের করব কোন জায়গা থেকে, যে আজকে কতজন প্রেজেন্ট আমরা কিভাবে গুনবো? যেটাতে আপনি কার্সর রাখছেন ভাইয়া, এই যে অ্যাবসেন্ট প্রেজেন্ট ডি, হ্যাঁ ডি কলাম থেকে, সি কলাম থেকে, ডি কলাম থেকে, সি কলাম থেকে। সরি, হ্যাঁ, আমি আবার বলি, আবার আপনাদের জন্য সহজ হয়ে যাবে বুঝতে। দেখেন আমি প্রেজেন্টটা কাউন্ট করছি কোথা থেকে? এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, মানে এই কলামটা থেকে কাউন্ট করছি না, বা এই রেঞ্জটা থেকে কাউন্ট করছি না। তার মানে আমার
ফাংশনের রেঞ্জ এটাই হবে, কাউন্ট ইফ লিখলাম, লিখে স্টার্টিং ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমি রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। ডায়লগ বক্সটা ওপেন করে নিই, ডায়লগ বক্স নিয়ে আমরা কাজ করব। আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, তারপর আমরা কাকে খুঁজে বের করতে চাচ্ছি, মানে কার গণনা করতে চাচ্ছি, কতজন প্রেজেন্ট, তাই না? আমরা কাকে গুনেছি এখানে, আমরা পি কে গুনেছি, 1 2 পি কে গুনেছি না আমরা, পি কে গুনেছি। সো আমরা এখানে পি লিখে দিব, লিখে ওকে দিয়ে দিলাম। আজকে আমার কতজন প্রেজেন্ট, 1 তারিখে আমার কতজন প্রেজেন্ট ছিল এমপ্লয়ি? 9 জন। তার মানে আমরা গুনতে পেরেছি খুব সহজেই। সো আমরা যদি 2 তারিখেরটা বের করতে চাই, 2 তারিখেরটা যদি আমরা বের করতে চাই কি করব, এই ফর্মুলাটাকে আমরা এই পাশে ড্রাগ করে দিব। ড্রাগ করতে অটোমেটিক এই সেলটার জন্য ফর্মুলাটা বসে যাবে। আজকে আমাদের কতজন প্রেজেন্ট? 5 জন। অ্যাকচুয়ালি গুণে দেখি তো আমরা। জি বলেন। 5 জনই। ভাই আমি বাইকে ছিলাম বুঝছেন ভাই, রিপিট আবার একটু বলতেন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো, অবশ্যই বলছি, আমি আবার রিপিট করব। 1 জন 2 জন 3 জন 4 জন, আমাদের 5 জন। আজকে আমাদের কতজন এমপ্লয়ি প্রেজেন্ট? 5 জন এমপ্লয়ি। সো সে কিন্তু আমাকে সঠিক ক্যালকুলেশন দিচ্ছে। আর আমার ফ্যাক্টরিতে বা আমার কোম্পানিতে যখন হিউজ অ্যামাউন্ট অফ এমপ্লয়ি থাকবে, তাদেরকে গণনা করা আমার জন্য কি একদমই সহজ হয়ে যাবে যে কতজন আজকে প্রেজেন্ট, তাই না? ওকে, তার মানে আমরা একটা কোম্পানির জন্য অ্যাটেন্ডেন্স শিটও তৈরি করতে পারবো, পারবো তো? তারপরে এটাকে যদি আমরা আরেকটু আপগ্রেড করি, আচ্ছা ঠিক আছে, আমরা ওই জাহাঙ্গীর ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিয়ে আসি। জাহাঙ্গীর ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতেছি ভাই, আমি বাইকে তো এইজন্য অতটা ওয়ার্ড দিতে পারছি আচ্ছা ঠিক আছে, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা কাউন্ট ইফ ফাংশন দিয়ে যে কাজটা করেছিলাম, মানে একটা ক্রাইটেরিয়া দিয়েছিলাম, সেই ক্রাইটেরিয়াকে আমরা খুঁজে বের করেছিলাম আমাদের এই রেঞ্জ থেকে, তাই না? জি ভাই। ওকে, সো সেম কাজটা আমরা কি করতেছি অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে করছি। আমরা প্রথমে একটা অ্যাটেন্ডেন্স শিট সাজিয়েছি, এখানে সিরিয়াল নাম্বার নিয়েছি, তারপরে এমপ্লয়ি নেম নিয়েছি, এখানে আমরা ডেট নিয়েছি, এই মাসের 28 তারিখ পর্যন্ত ডেটগুলো আমরা নিয়েছি। নেওয়ার পর আমরা কি করতেছি প্রত্যেকটা সেলের মধ্যে সে কি, রেকর্ডটা চালু করছিলেন? হ্যাঁ হ্যাঁ রেকর্ড অন করা ভাইয়া, আচ্ছা। আপনারা ভিডিওটা পাবেন ইনশাল্লাহ। তো এখানে কি করছি আমরা, প্রেজেন্ট দিচ্ছি আবার অ্যাবসেন্ট দিচ্ছি, প্রেজেন্ট দিচ্ছি আবার অ্যাবসেন্ট দিচ্ছি আমার এমপ্লয়ীদেরকে। কে আজকে প্রেজেন্ট তার এখানে পি লিখছি, কে অ্যাবসেন্ট তার এখানে আমি এ লিখছি। সো আমি এখানে গণনা করতে চাচ্ছি যে আজকে 1 তারিখে, মানে গতকালকে 1 তারিখে আমার কতজন প্রেজেন্ট ছিল, সেটা আমরা এখানে বের করব। সো কি করেছি আমরা, প্রথমে রেঞ্জটা সিলেক্ট করেছি, আমরা কোথায় থেকে গণনা করব। তারপর আমরা ক্রাইটেরিয়া দিয়েছি কাকে গণনা করব, পি কে গণনা করব, মানে প্রেজেন্ট কতজন। এটা দিয়ে আমরা এন্টার হিট করেছি, আমাদের রেজাল্ট চলে আসছে যে আজকে আমাদের প্রেজেন্ট 9 জন। জাহাঙ্গীর ভাই আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি আমি? ওকে ফাইন। তারপর আমরা যখন সাবধানে আগে আপনার গন্তব্যে যান। ঠিক আছে, তারপর আমরা কি করেছি, ফর্মুলাটাকে পাশে ড্রাগ করে দিয়েছি, অটোমেটিক পাশের সেলের জন্য ফর্মুলাটা বসে গেছে। আমরা যখন ডাবল ক্লিক করবো দেখেন রেঞ্জটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাই কিন্তু এক্সেলের একটা সুবিধা। আমরা যখন আবার এটাকে ড্রাগ করে এই পাশে নিয়ে আসবো, সে কিন্তু আমাকে এই রেঞ্জটায় রাখে নাই, অটোমেটিক রেঞ্জটাও সে আমাকে চেঞ্জ করে দিয়েছে। সো আমি কি করবো, এটা একদম শেষ পর্যন্ত, মাসের শেষ পর্যন্ত ড্রাগ। জি বলেন। ওই যে রেঞ্জটা বলতে হলো আপনি যে মানে 2 ফেব্রুয়ারি যেটা দিছেন, হ্যাঁ ওইটা যে রেঞ্জে দিছেন কি মানে ই নাম্বার কলামটা কি সেম রেঞ্জে হয়ে যাবে? না না না, সেম রেঞ্জে হবে না। চেঞ্জ হয় ড্র্যাগ করার সাথে সাথে কমান্ড চেঞ্জ হয়ে যায়। যখন আমরা ড্রাগ করব, ড্রাগ করার সাথে সাথে রেঞ্জটাও চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে আমি রেঞ্জ দিয়েছিলাম কি সি নাম্বার কলাম, জি। তারপর আমরা যখন ফর্মুলাটা ড্রাগ করে এখানে এসেছি, সে অটোমেটিক আমাকে কি করেছে, রেঞ্জটাও চেঞ্জ করে দিয়েছে পরের কলামে। আচ্ছা। তারপরে যখন আমরা পরের কলামে এসেছি, দেখেন এখানে আমাকে রেঞ্জটা সে চেঞ্জ করে দিয়েছে, পরের কলামে নিয়ে এসেছে। যদি এইটা যদি এক্সেলের সুবিধাটা না থাকতো তাহলে আমার কি করতে হতো, দেখেন বারবার লিখতে হতো। আমার আবার এখানে এসে রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হতো, তাই না? জি। সো এটা কিন্তু এক্সেলের একটা সুবিধা যে রেঞ্জটা অটোমেটিক চেঞ্জ হয়। আর যদি আমি রেঞ্জটা চেঞ্জ করতে না চাই, সেক্ষেত্রে কি করব, জাস্ট আমি এটাকে লক করে দিব। এই কারণে লক করা হয়, যে লক করে দিলাম, লক করে যখন আমি ফর্মুলাটাকে ড্রাগ করছি, ফর্মুলা ঠিকই এসেছে বাট রেঞ্জ কিন্তু আগেরটা রয়ে গেছে। দেখেন ভাই উভয় সুবিধা আছে, এটা সবচেয়ে হ্যাঁ হ্যাঁ উভয় সুবিধা আছে, মানে আমার কিন্তু এখানে রেঞ্জটা আসার কথা ছিল বাট রেঞ্জ কিন্তু আমার এখানে রয়ে গেছে। তার মানে আমার এই সেলটার মধ্যে গণনা হবে এই রেঞ্জের হিসাবটা,
কারণ আমরা এখানে লক করে দিয়েছিলাম। বুঝতে পেরেছেন? এটা আমরা যত দূর পর্যন্ত যাব, আমরা যদি অনেক দূর পর্যন্ত যাই, সে আমার রেঞ্জ কই রেখেছে দেখেন, আমি কোথায় আর আমার রেঞ্জ কোথায়। বিকজ অফ আমরা এখানে কি করেছি, এই কলামটাকে বা এই সেলগুলোকে লক করে রেখেছি। সজীব ভাই বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, এখন আমি যদি এটাকে লক না করতাম, আনলক করে দেখি, এটাকে আমরা আনলক করে দিই, ডলার সাইনগুলো তুলে দিলে সে আনলক হয়ে যাবে। এখন যদি আমি ফর্মুলাটাকে ড্রাগ করি আনলক অবস্থায়, দেখেন সে আমার সাথে সাথে রেঞ্জটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ড্রাগের সাথে সাথে রেঞ্জটাও কি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই কিন্তু এক্সেলের সুবিধা, অনেক বড় সুবিধা। আমরা মাসের শেষ তারিখ পর্যন্ত চাই গেলাম। ওকে, সো সবগুলোতে আমার কি হয়ে গেছে, ফর্মুলা বসে গেছে। এখন যদি আমি 3 তারিখে প্রেজেন্ট আর অ্যাবসেন্ট নিই, প্রেজেন্ট অ্যাবসেন্ট প্রেজেন্ট প্রেজেন্ট, দেখেন আজকে আমার কতজন এমপ্লয়ি প্রেজেন্ট, আজকে এটাও প্রেজেন্ট দিয়ে দিই, মনটা আজকে আমার ভালো, সবাইকে প্রেজেন্ট দিয়ে দিলাম। দেখেন আজকে আমার 10 জন চাকরিজীবীর মধ্যে 10 জনই উপস্থিত, আমি আমার ফ্যাক্টরির উপস্থিতি হিসাব করে ফেলতে পেরেছি, তাই না? জি ভাই। ওকে, এখন এটাকে যদি আমরা আরেকটু অ্যাট্রাকটিভ করতে চাই, আরেকটু সুন্দর করে সাজাতে চাই, সেক্ষেত্রে কি করব, আমরা এখানে পি আর এ লিখতে লিখতে আমাদের অনেক সময় চলে যায়। আমরা চাচ্ছি এখানে একটা ড্রপ ডাউন বাটন থাকবে, ড্রপ ডাউনের মধ্যে লেখা থাকবে প্রেজেন্ট, ড্রপ ডাউনের মধ্যে লেখা থাকবে অ্যাবসেন্ট, আমরা এখানে সিলেক্ট করে দিব। ভাই এটা খুব সুন্দর। এটা যদি করতে চাই তাহলে এটা আরেকটু অ্যাট্রাকটিভ হবে না? জি ভাই। তো সেটা করার জন্য আমাদেরকে এখানে ডেটা ভ্যালিডেশন করতে হবে। কি করতে হবে? ডেটা ভ্যালিডেশন। চলুন আমরা ডেটা ভ্যালিডেশন করি। হ্যাঁ, ডেটা ভ্যালিডেশন। আমাদের এখানে কি থাকবে, একটা লিস্ট, একটা ড্রপ ডাউন বাটন থাকবে, ড্রপ ডাউন বাটনতে চাপ দিতে একটা লিস্ট চলে আসবে, ওই লিস্টের মধ্যে লেখা থাকবে প্রেজেন্ট অ্যান্ড অ্যাবসেন্ট। সো এখানে একটা লিস্ট যদি আমরা তৈরি করতে চাই, আমাকে এই সেলটা, আমাদের অ্যাটেন্ডেন্স তো যেভাবে হ্যাঁ রাইট, আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা যেভাবে তৈরি করা অনেকটা এরকম, অনেকটা না প্রায় কাছাকাছি এরকম। সো প্রত্যেকটা, হ্যাঁ প্রত্যেকটা কোম্পানির অ্যাটেন্ডেন্স শিটগুলো এরকমই হয় অ্যাকচুয়ালি। ওকে, সো আমরা কি করলাম, এখানে সিলেক্ট করলাম যে সেলটাতে আমি ড্রপ ডাউনটা দিতে চাচ্ছি, এই সেলটাকে সিলেক্ট করে কি করলাম, ডেটাতে যাব, ডেটা নামের ট্যাব আছে আমাদের এক্সেলে, এই ডেটা নামের ট্যাবে যাব আমি। আচ্ছা, ডেটা নামের ট্যাবে গিয়ে তারপর হচ্ছে ডেটা টুলস বা ডাটা টুলস যাই বলেন, ডেটা বা ডাটা টুলস, এই গ্রুপে আসবো আমরা। এই গ্রুপ থেকে ডেটা ভ্যালিডেশন নামে একটা টুল আছে, সবাই মনোযোগ দিয়ে দেখছেন তো? জি ভাই। ওকে, তারপর কি করলাম, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে, তার মধ্য থেকে আমি ডেটা ভ্যালিডেশন নামে প্রথম যে টুলটা আছে সেই টুলটার ব্যবহার করব। ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে ড্রপ ডাউনে কি ব্যবহার করতে চাচ্ছি, আসলে লিস্ট ব্যবহার করতে চাচ্ছি, তাই না? একটা ড্রপ ডাউন বাটন থাকবে, সেখানে আমি কি করব, লিস্ট থাকবে ওই ড্রপ ডাউন বাটনের মধ্যে। সো লিস্টের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে কি দেখাচ্ছে এখানে, সোর্স, একটা সোর্স দিয়ে দিতে হবে, লিস্টটা কোথায় থেকে আসবে, মানে আমি কোন লিস্টটা এখানে শো করাতে চাচ্ছি, এই জায়গায় আমি শো করাতে চাচ্ছি। তো লিস্টের একটা সোর্স লাগবে। সো চলুন আমি প্রথমে একটা লিস্ট তৈরি করে নিই। এখানে প্রেজেন্ট এন্ড অ্যাবসেন্ট, আমরা এখানে কি করলাম, রেঞ্জটা একটু বাড়ায় নেব, সমস্যা নেই। প্রেজেন্ট আর অ্যাবসেন্ট একটা লিস্ট তৈরি করে নিলাম। ডেটা ভ্যালিডেশনে গেলাম, আবার এখানে লিস্ট নিলাম, সোর্সের মধ্যে কি করলাম, এই দুইটা না আমরা আরেকটু লম্বা করে দিলাম, আমরা সোর্সটাকে আরেকটু বড় করে দিলাম। এটা আপনাদেরকে পরে বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আপনারা সিলেক্ট করবেন জাস্ট এই দুইটা, আর আমি একটু বেশি সিলেক্ট রেঞ্জ নিয়েছি, তার কারণটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরেই। তো চলুন আমরা একটু বেশি অংশ নেই, নেওয়ার পর কি করলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে মাউসটা হভার করতেই, সরি আচ্ছা রেঞ্জটা হয় নাই, সিলেক্ট হয় নাই, আমরা আবার দেখছি। ভাই রেকর্ড করতেছে? জি ভাই রেকর্ড করতেছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। ডেটা ভ্যালিডেশনে গেলাম, ভাই আমার পাসওয়ার্ডটা মিস হয়ে গেছে। লিস্টে গেলাম, সোর্স থেকে আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। এখন দেখেন মাউসটা যখন আমরা এখানে রাখতে একটা লিস্ট চলে আসছে, প্রেজেন্ট আর অ্যাবসেন্ট, দেখেছেন? আপনারা সবাই দেখতে পাচ্ছেন, মানে এই যে লিস্টটা আছে, এই লিস্টটা এখানে শো হচ্ছে আমার, হচ্ছে না? এটা আবার বলো। ঠিক আছে, আমি আবার বলছি। আমরা চাচ্ছি যে
এই ঘরটাতে ধরেন এই ঘরটাতে একটা লিস্ট থাকবে, মানে এরকম একটা ড্রপ ডাউন থাকবে, এই ড্রপ ডাউনে চাপ দিতে একটা লিস্ট চলে আসবে, সেই লিস্ট থেকে আমি প্রেজেন্টটাকে সিলেক্ট করে দিলে অটোমেটিক যেন এখানে প্রেজেন্ট চলে আসে, এই সেলের ভ্যালু প্রেজেন্ট হয়ে যায়। সো আমি এটা এখানে চাচ্ছি, তার জন্য কি করতে হবে আমার ডেটা নামের ট্যাবে যেতে হবে, ডেটা নামের ট্যাবে গিয়ে ডেটা ভ্যালিডেশন নামে একটা টুল আছে, সেই টুলে যাব, সেটা সিলেক্ট করতে আমাকে আরও কতগুলো অপশন দিয়ে দিবে, তার মধ্যে ডেটা ভ্যালিডেশন নামের অপশনটা আমি সিলেক্ট করব বা টুলটা ব্যবহার করব, এখানে ক্লিক করলাম। একটু ওয়েট করেন, মেহেদি স্যার কল করেছেন। সো আমরা কি করব, এই সেলটাতে আমি চাচ্ছি যে এই ধরনের একটা লিস্ট আসুক, তাই না? জি So, জি কি করলাম, এই সেলটাকে আপনি সিলেক্ট যেন করলাম, দেখাচ্ছিলেন যে ডাটাতে গিয়ে উপরে ডাটা মেনুটাই যে ডাটাতে যাওয়ার পর ডাটা ভ্যালিডেশন নামের টুলটা আমরা ব্যবহার করে এখানে ড্রপ ডাউনের মধ্যে বলে দিব যে লিস্ট, আমি লিস্ট চাচ্ছি। এখন লিস্টের সোর্সটা কোথায় আমার, এটা হচ্ছে লিস্টের সোর্স, আমি লিস্টের সোর্সটা নিয়ে নিলাম, নিয়ে ওকে ক্লিক করলাম। দেখেন এখানে আমার ড্রপ ডাউন চলে আসছে, মানে এখানে যে লিস্টটা ছিল সেই লিস্টটা আমার এখানেও শো করছে, তাই না? ভাই লিস্টের ক্ষেত্রে আপনি বেশি সেল সিলেক্ট করছেন কেন? সিলেক্ট করেছি কেন, মানে ধরেন ভবিষ্যতে আমরা অন্য কোনো ধরনের কাজ করতে যাচ্ছি, মানে এই প্রেজেন্ট অ্যাবসেন্ট না, অ্যাটেন্ডেন্স ছাড়া অন্য ধরনের কোনো ধরনের কাজ করতে চাচ্ছি। সো লিস্টের মধ্যে যদি আমরা অন্য কোনো ভ্যালু নেই, আচ্ছা এই যে সোর্সটা সিলেক্ট করছেন এটা যদি আমি এখন কাটতে দিই তাহলে তো ওই থেকে যেতে হবে না? কোথা থেকে, এই যে লিস্ট সরি বুঝতে পারিনি আপনার কথাটা। এনে যে হ্যাঁ source টা এটা যদি আমি কেটে দিই, এটা এখান থেকে চলে যাবে। সো এর জন্য বেস্ট হচ্ছে যে আপনার কথাগুলো ইকো হচ্ছে, মানে দুইটা মাইক্রোফোন মেবি অন করা ওখানে। আচ্ছা, সো আমি সবসময় চেষ্টা করবো এটাকে অন্য একটা শিটের মধ্যে রাখার জন্য, এই শিটের মধ্যে আলাদা একটা শিটে রাখবো আর অ্যাটেন্ডেন্সটা আমি এখানে নিব, ঠিক আছে? ভাই তাদের থেকে ডাটা শেষ, ডিসকাউন্ট দিতে পারে। বুঝি না, তাদের থেকে এসএমএস করছে তার ডাটা শেষ। ডেটা শেষ না, আপনি আরেকবার ডেটা নিয়ে নেন কষ্ট করে। ভাই আমাদের ডাটা কবে দিবেন? এটা নিয়ে পরে কথা বলবো, আগে ক্লাসটা করি আমরা। ওকে, আচ্ছা এখানে রেঞ্জটা আমরা আবার একটু দেখি তো কি সমস্যা ছিল রেঞ্জটাতে। আচ্ছা রেঞ্জ অল্প একটু সিলেক্ট হয়ে গেছে। জি বলেন বলেন। ভাই যে ড্রপ ডাউনটা আমার এই দুই শো করতেছে কেন? এটা এই পাশে শো করার কথা না? কোথায় কোথায়? ওই যে 2 নম্বর সেলে, এটার কথা বলছেন আপনি? মানে ওইটা তো এই পাশে ডান পাশে থাকার কথা না, কিন্তু 2 নম্বর সেলের বাম পাশে আসতেছে কেন? আচ্ছা এটা হচ্ছে প্রোগ্রামটা এরকম, ধরুন আপনি এই সেলটাতে দিলেন, এই সেলের পাশে সে ড্রপ ডাউনটা দেখাবে। অন্য সময় ও এমনি তো দেখা যায় না, দেখা যায়। নরমালি আপনি যখন কার্সরটা রাখবেন না বা সিলেকশন করবেন না, তখন কোনো ধরনের মানে দেখাবে না, আপনার ড্রপ ডাউন দেখাবে না। আপনি যখন এই সেলটার উপর ক্লিক করবেন, কোনো বোঝার স্কোপ নাই যে ওইখানে ড্রপ ডাউন আছে। হ্যাঁ এইভাবে দেখে কোনো বোঝার স্কোপ নেই, আপনি যখনই ক্লিক করবেন তখনই ড্রপ ডাউনটা শো হবে, ও, বুঝতে পেরেছেন? আচ্ছা, সো আমি এখানে বেশি সিলেক্ট করেছিলাম যেন কি হয়, আমার এখানে আরো বেশি আমরা ভ্যালু অ্যাড করলে এখানে যেন নতুন ভ্যালু চলে আসে, এটা দেখানোর জন্য আমি এখানে বেশি ভ্যালু নিয়েছিলাম। বাট প্রেজেন্ট আর অ্যাবসেন্টের ক্ষেত্রে এতগুলো ভ্যালুর প্রয়োজন পড়ে না। আমরা কি করি, রেঞ্জটাকে কমায় দিই, আমাদের অ্যাকচুয়াল রেঞ্জটা দিই। আমাদের অ্যাকচুয়াল রেঞ্জ হচ্ছে এই দুইটা, দিয়ে ওকে দিলাম। সরি এখানে ভুল রেঞ্জ চলে আসছে, এই দুইটা আসবে, দিয়ে ওকে দিলাম। এগুলোকে আমি ডিলিট করে দিই। এখন দেখেন কি হচ্ছে, প্রেজেন্ট আর অ্যাবসেন্ট, প্রেজেন্ট আর অ্যাবসেন্ট। এখন আমরা কি করব, এটাকে ড্রাগ করে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব, আর এদিকে নিচ পর্যন্ত নিয়ে আসবো। ভ্যালুগুলো মুছে দিই আমি। তো সবগুলোতে দেখেন চলে আসছে, ড্রপডাউন চলে আসছে না সবগুলোতে? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা এখনো? অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। ড্রপডাউন চলে আসছে। এখন আমি কাউন্ট করতে চাচ্ছি, চলুন প্রেজেন্ট দিই। প্রেজেন্ট প্রেজেন্ট প্রেজেন্ট, উনি অ্যাবসেন্ট, প্রেজেন্ট। কেউ একজন আমাকে বলেন তো এখানে কেন কাউন্টটা হচ্ছে না? এখানে তো কাউন্ট হওয়ার কথা, আমি তো প্রেজেন্ট অ্যাবসেন্ট দিয়ে দিলাম, এখানে তো কাউন্ট হওয়ার কথা। ভাই এটা পি আর এ ছিল তো আগে, এটা রাইট, এখানে আমার ক্রাইটেরিয়া ছিল পি এবং এ। সো আমি এখানে কাকে কাউন্ট করব? প্রেজেন্ট লেখাটাকে কাউন্ট করব, তাই না?
দিতে হবে। প্রেজেন্ট লিখতে হবে, প্রেজেন্ট লিখলাম। দেখেন 7জন প্রেজেন্ট আমার। তো আমি এটাকে যদি ড্রাগ করি এই পাশে, ড্রাগ করতে এই যে চলে আসছে, সবগুলোতে ফর্মুলা অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি 2 তারিখে প্রেজেন্ট দিই, প্রেজেন্ট অ্যাবসেন্ট প্রেজেন্ট, সো বুঝতে পেরেছি আমরা ফর্মুলাটার কাজ। কাউন্ট ইফ দিয়ে কি সুন্দর। প্রেজেন্ট অ্যাবসেন্ট একটু ভাই আবার একটু দেখেন না, ওই যে বক্সটাতে যেভাবে ড্রপ ডাউন করার আচ্ছা ঠিক সিস্টেমটা আছে, ড্রপ ডাউন। তার জন্য প্রথমে আমি যে বক্সটাতে ড্রপ ডাউনটা আনতে চাচ্ছি সেই বক্সটা সিলেক্ট করব। সিলেক্ট করে কোথায় যাব, ডেটা ভ্যালিডেশনে, ডেটা নামের ট্যাবের মধ্যে ডেটা ভ্যালিডেশনে যাব। সেখানে গিয়ে ডেটা ভ্যালিডেশন নামে প্রথম যে টুলটা আছে সেই টুলটার ব্যবহার করব। এখানে আমরা এই বক্সটাতে কি চাচ্ছি, একটা লিস্ট চাচ্ছি, তাই না? ড্রপ ডাউনের মাধ্যমে একটা লিস্ট শো করাতে চাচ্ছি। সো আমি এই ড্রপ ডাউনতে ক্লিক করে লিস্টে ক্লিক করব। এখন এই লিস্টটা, কোন লিস্টটা এখানে শো হবে তার সোর্সটা আমরা এখানে দিয়ে দিব। বুঝতে পেরেছেন? এই যে সোর্সটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। ভাই এই প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট এই লেখাগুলোকে তো আমরা সেন্টার অ্যালাইনমেন্টে নিতে পারি না ভাই? অবশ্যই নিতে পারি, অবশ্যই নিতে পারি। আমরা কি করব, এই কলামগুলোকে সবগুলোকে সিলেক্ট করে তার যত ভ্যালু আছে সবগুলো ভ্যালুকে আমরা সেন্টার করে দিলাম। দেখেছেন? আরে ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনি? ওকে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে একজন চাকরিজীবী আমার ওই স্পেসিফিক মাসে কতবার অনুপস্থিত ছিল সেটা আমি গণনা করতে চাচ্ছি। আমি গণনা করতে চাচ্ছি যে আমার এই চাকরিজীবীটা সারা মাসে 28 দিনের মধ্যে কতদিন কি করেছে, অ্যাবসেন্ট করেছে, সেটা আমি জানতে চাচ্ছি। তার জন্য কি করতে হবে, আমরা এখানে এটা জানবো। আমরা তার নামের পাশে আমরা একটা অ্যাবসেন্ট কাউন্টার অপশন দিয়ে নিই। চলেন এখানে আমরা লিখবো যে অ্যাবসেন্ট কাউন্টার লিখলাম। এখানে তার সকল অ্যাবসেন্টগুলো কাউন্ট হবে। সো তার জন্য আমরা কি করব, সেম ফর্মুলাটা ব্যবহার করব। সেম আমরা এখন গণনা করব কি, অ্যাবসেন্ট গণনা করব, তাই না? আমরা তার অ্যাবসেন্ট গণনা করব। তার জন্য আমাকে ইকুয়াল দিতে হবে, কাউন্ট ইফ লিখলাম, লেখার পর ব্র্যাকেটটা নিলাম, নেওয়ার পর রেঞ্জ দিব। এখন আমার রেঞ্জ কি হবে, আমার রেঞ্জ হচ্ছে, আচ্ছা আপনাদের সুবিধার ক্ষেত্রে ডায়লগ বক্সটা ওপেন করি। এখন আমার রেঞ্জ হচ্ছে, আমি গণনা করব কোথা থেকে, এই যে চাকরিজীবীটা আছে এমপ্লয়ি 1, এই এমপ্লয়ি 1-এর চাকরিজীবীর সে এই মাসের মধ্যে কতদিন অ্যাবসেন্ট ছিল সেটা আমি গণনা করব কোন রেঞ্জ থেকে। কেউ একজন বলেন তো দেখি আপনারা কতটুকু এক্সপার্ট হতে পেরেছেন। 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। রাইট, 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। মানে আমরা রটা সিলেক্ট করব, এখন কিন্তু কলাম সিলেক্ট হবে না, এখন সিলেক্ট হবে র। 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সোজা, এই যে রটা নিলাম। এটা ছিল তার রেঞ্জ। সরি, রেঞ্জ সাথে ভুল করে ফেলেছি, এখানে হবে সিলেকশনে ভুল হয়ে গেছে, আমরা আবার ঠিক করে নিই। এটা হবে এখান থেকে সোজা এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি কি গণনা করব, এখানে ক্রাইটেরিয়া কি হবে আমার, ক্রাইটেরিয়া হবে অ্যাবসেন্ট। ওকে দিলাম, তো 0 দেখাচ্ছে। আমি এই ফর্মুলাটাকে যদি নিচের দিকে ড্রাগ করি তো সবগুলো 0, হ্যাঁ ভ্যালু চলে আসছে আমার। এটার জন্য আমার এই রেঞ্জটা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে, এটার জন্য আমার এই রেঞ্জটা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। এখন দেখেন এমপ্লয়ি 2 এই মাসের মধ্যে কতদিন অ্যাবসেন্ট ছিল, 1 দিন। উনি 0 দিন, উনি 1 দিন, উনি 0, উনি 0, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন দেখেন এখানে কে প্রেজেন্ট কে অ্যাবসেন্ট আমি কিন্তু সহজেই দেখে বুঝতে পারছি না। বুঝতে পারছি? আমি সহজে দেখে বুঝতে পারছি না, একদম কাছে মাউসটা নিলে তারপর বুঝতে পারি। সো আমি যদি এখানে কিছু কালার করে দিই তাহলে অ্যাবসেন্ট, আমি চাচ্ছি যে যেখানে অ্যাবসেন্ট আছে সেখানে যেন, কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া যায়। রাইট কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া যায়। যেখানে অ্যাবসেন্ট আছে সেখানে যেন কালার হয়ে যায়, লাল রং হয়ে যায়। তার জন্য আমরা কি করব, কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করব। হোম ট্যাবের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস, তারপর টেক্সট দ্যাট কন্টেইন, এটা সিলেক্ট করব। তার আগে আমাকে কি করতে হবে, রেঞ্জটা সিলেক্ট করতে হবে। আমার রেঞ্জ কোথা থেকে কোথা পর্যন্ত, এই পর্যন্ত আমার রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে আমি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাড করব
এবং কন্ডিশনাল ফরম্যাটিংটা আমার হবে যে টেক্সটগুলোতে অ্যাবসেন্ট লেখা আছে সেগুলো কালার হয়ে যাবে অ্যাবসেন্ট। ওকে, দেখেন এখন সুন্দর লাগছে না? এখন কতটা প্রফেশনাল হয়ে গেছে আমাদের অ্যাবসেন্ট অ্যাটেন্ডেন্স শিটটা অনেকটা প্রফেশনাল একটা অ্যাটেন্ডেন্স শিটে পরিণত হয়েছে। এখন আমরা 3 তারিখে যাই। 3 তারিখে যাই, আমরা যখন অ্যাবসেন্ট দিব অটোমেটিক কালার হয়ে যাবে। প্রেজেন্ট দিলাম, সে নর্মাল কালারই থাকবে। যখন আমি এখানে অ্যাবসেন্ট দিব সে অটোমেটিক লাল রং হয়ে যাবে। তো আমরা একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারবো একটা কোম্পানির জন্য, বা আমাদের নিজেদের কোম্পানির জন্য যদি কখনো প্রয়োজন পড়ে। ওকে ফাইন। সো এখানে কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? কারো কি কোনো ধরনের প্রশ্ন নাই? ওকে, ধন্যবাদ। সো আমরা এখন নেক্সট স্টেপে যাব। আমাদের নেক্সট স্টেপটা কি? আমরা এন্ড এবং অর ফাংশনটা দেখব। এন্ড এবং অর ফাংশনের কাজ কি এটা আমরা আগেও একবার দেখেছিলাম ইফের মধ্যে। আমরা আবার দেখি, চলেন এটাকে কপি করে নিই, কারণ এই শীটটার আমাদের প্রয়োজন আছে। এই শীটের ডেটাগুলো দিয়ে আমরা কাজটা করতে পারবো। সেখানে হবে এন্ড আর কি হবে অর, এই দুটো ফাংশনের কাজ করবো আমরা। এই সব ডিলিট করে দিই। কার মাইক্রোফোনটা অন করা একটু মিউট করেন প্লিজ। ডিলিট করে দিলাম। ওকে, এখানে নিব আমি এন্ড, এখানে হবে আমার অর ফাংশন। এন্ড এবং অর এই দুইটা হচ্ছে লজিক্যাল ফাংশন। আসলে লজিক্যাল ফাংশন আমরা আগেও দেখেছি। লজিক্যাল ফাংশনগুলোর কাজ কি হয়, সে হয় তার রেজাল্টটা ট্রু দিবে, নয়তো কি দিবে, ফলস দিবে, এরকমটা না? সো চলেন আমরা এখানে একটা লজিক লিখি, এন্ড এর মাধ্যমে লজিক লিখি। এন্ড লেখার পর দেখেন দেখাচ্ছে যে লজিক 1 লজিক 2, আমাকে দেখাচ্ছে লজিক 1 লজিক 2। এটার আমরা যদি বক্সটা ওপেন করি, তাই প্রথম লজিকটা দিব, আমার এই ঘরটা যদি কি হয় ইজ ইকুয়াল টু এমপ্লয়ি 1 হয়, এমপ্লয়ি 1 হয়। এবং সেকেন্ড লজিক হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এই ঘরটা যদি এমপ্লয়ি 1 হয় এবং সেকেন্ড লজিক ঢাকা। এখন কি আসে একটু দেখি তো, ভ্যালু। আচ্ছা, ফাংশন বক্সটা আমরা আবার ওপেন করি, সরি এই ঘর ব্যাপার কি, এই ঘর ইজ ইকুয়াল টু এম পি এল ও, ওখানে কোটেশন দিতে হবে তো, সরি ই এম পি এল ও ওয়াই ডাবল এমপ্লয়ি 1। তারপরে হচ্ছে এই ঘরটা যদি আমার কি, এই ঘরটা যদি ঢাকা হয় ইজ ইকুয়াল টু ঢাকা হয় কোটেশন ট্রু দেখাচ্ছে। এন্ড মানে হচ্ছে যে দুইটা লজিক আমরা এখানে ব্যবহার করেছি এবং দুইটাই কি সত্য কিনা। যদি দুইটা লজিকই আমার সত্য হয় তাহলে সে এখানে ট্রু দেখাবে। দেখেন C3 তে কি আছে, এমপ্লয়ি 1 আছে না C3 তে, এবং D3 তে কি আছে, ব্যাপার কি মাউস আমার অটোমেটেড হয়ে গেছে, সিলেক্ট হয়ে থাকে সিলেক্ট হয়ে থাকে। আচ্ছা D3 তে কি আছে, আমার ঢাকা আছে। তার মানে আমার দুইটা কন্ডিশনে কি সত্য মিলে গেছে, যার জন্য এখানে এই জায়গায় ফলস কথাটা লিখতেন না? কোথায় ফলস কোথায় লিখবো? আরিফ ভাই এখানে ব্যাপারটা হচ্ছে যে সে এন্ড হচ্ছে, ঠিক আছে স্যার, এই ফলস আসবে না। হ্যাঁ এটা হচ্ছে এন্ড হচ্ছে একটা লজিক্যাল, হ্যাঁ ট্রু ফলস অটোমেটিক দেখাবে। এন্ড আর অর হচ্ছে লজিক্যাল ফাংশন। সো আমরা লজিক্যাল ফাংশনগুলোর আনসারগুলো হয় কি, সে অটোমেটিকই ট্রু অথবা ফলস দেখিয়ে দেয়। আচ্ছা সানি ভাই বলেন। বলতেছি এন্ড দিলে তো আমার দুইটাই সত্য হইতে হবে। হ্যাঁ দুইটাই সত্য হতে হবে, এন্ড দিলে আমাকে দুইটাই সত্য হতে হবে। আর অর এর মধ্যে হচ্ছে যে কোনো একটা যদি সত্য হয় সে ট্রু দেখাবে।
ট্রু দেখাবে, হ্যাঁ জি। মানে ওর এটা অথবা ওইটা, যে কোনো ওইটা একটা। হ্যাঁ যে কোনো একটা। সো এন্ড কি, এন্ডের মধ্যে আমার দুইটাই কি সত্য না? C3-তে আমার এমপ্লয়ি 1 আছে এবং D3-তে আমার ঢাকা আছে, তার মানে দুইটাই আমার সত্য। তার জন্য আমাকে কি দেখিয়েছে এখানে? ট্রু দেখিয়েছে। এখন যদি এখান থেকে আমি এটাকে এমপ্লয়ি 2 করে দিই, তার মানে C3-তে কি আমার এমপ্লয়ি 2 আছে? না ভাই, সি থ্রিতে কি আছে আমার? C3-তে আছে আমার এমপ্লয়ি 1, বাট এখানে এখানে কি দেওয়া? এমপ্লয়ি 2। সো এখন যদি আমি এটাকে এন্টার হিট করি, ফলস দেখাবে, কারণ দুইটার মধ্যে মাত্র একটা কন্ডিশন আমার কি হয়েছে? ট্রু হয়েছে। ঢাকা ঠিক আছে, D3-তে ঢাকা আছে কিন্তু C3-তে এমপ্লয়ি 2 নাই। বুঝতে পেরেছেন? মানে দুইটা কন্ডিশন থেকে মাত্র একটা কন্ডিশন ট্রু। বাট এই এন্ড ফাংশনের কাজ হচ্ছে যে তাকে দুইটা কন্ডিশনে কি হতে হবে? ট্রু হতে হবে। দুইটাই যদি ট্রু হয় তার অ্যাকচুয়াল রেজাল্ট হবে ট্রু। সরি, অ্যাকচুয়াল রেজাল্ট কি হবে? ট্রু হবে। এখানে যদি আমি 1 দিই, মানে দুইটা কন্ডিশনে যদি সত্য হয় তাহলে তার অ্যাকচুয়াল রেজাল্টটা হবে সত্য। আর দুইটা থেকে যদি যে কোনো একটা মিথ্যা হয়ে যায়, যেমন ঢাকা থেকে যদি আমি এখানে নেত্রকোনা দিই, দুইটা থেকে যদি যে কোনো একটা মিথ্যা হয়ে যায় তাহলে পুরা আনসারটাই কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। এন্ডের কাজ বুঝতে পেরেছি আমরা? ওকে, এখন আমরা আচ্ছা ভাই। হ্যাঁ বলেন। ভাই এখানে তো আপনি তো ওই যে দুইটা, একটা সি সেল সিলেক্ট করছেন, একটা ডি সেল সিলেক্ট করছেন। হ্যাঁ আমরা যদি ভাই একটা সি সেল সিলেক্ট করলাম যে এমপ্লয়ি 1, আবার আমরা যদি ভাই ওই ডি সেলে না সি সেলের থেকে ডি সেল ইউজ করি, যেমনটা, তাহলে কি ভাই একটু প্রধান ভাই? হ্যাঁ হ্যাঁ আপনি বলেন, আপনি সুন্দর করে প্রশ্নটা গুছায় বলেন। গুছায়া বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ না কলাম, আপনি কলামগুলোর নাম বলতে চাচ্ছেন? সি কলাম, ডি কলাম? হ্যাঁ 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 ভাই, হ্যাঁ হ্যাঁ মানে আমি যদি ভাই আগে ডি সেল কলাম সিলেক্ট করি, পরে পরে যদি সি কলাম সিলেক্ট করেন, এটাই তো? আপনার নেটওয়ার্কটা ডিসকানেক্টেড হয়ে গেছে মনে হয়। মানে আনসার দেওয়া হয়, ভ্যালুটা বসবে। এতে করে আপনার নিচে চলে আসলে আপনার ওই যে রেজাল্ট আসে ফলস, কারণ আপনার রুলসে তো দেওয়া এমপ্লয়ি 1 এবং ঢাকা, সেক্ষেত্রে ফলস আছে। এটা রুলসে যদি মনে করেন যে একসাথে যদি রুলস অনুযায়ী মিল খায় তাহলে হলো ট্রু, ওটার উপরেও যাবে না, সমান থাকবে, সমান অনুপাত, এটা হলো। জি মোহন ভাই, ভাই বিশাল সমস্যা হয়ে গেছে। আমরা তো অনলাইন ক্লাস নিচ্ছি বুঝছেন, তো অনলাইনে আমি বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি, তো বারবার ওই স্টুডেন্টরা বের হয়ে যাচ্ছে আমার কারণে। আমি হোস্ট না, তো এখান থেকে 3-4 বার এরকম সমস্যা দেখা দিয়েছে, অটোমেটিক ডিসকানেক্ট হয়, অটোমেটিক কানেক্ট হয়।
এটা এটা আপনাদের ব্রডব্যান্ডে মেবি কোনো প্রবলেম, মানে নো ইন্টারনেট দেখায় আর কি। নো, একটু ভাই চেক করে জানান তো আমাকে, কারণ ক্লাসটা তো খুব ইম্পর্ট্যান্ট, অনলাইন ক্লাস। আমি না থাকলে কেউ ক্লাস করতে পারবে না। জি জি, আল্লাহ হাফেজ। এক্সেলের ক্ষেত্রে মজা বেশি, অতিরিক্ত শীট নিয়ে কাজ করা যায়। আপনার এক্সেলটা আপনি ইচ্ছা করলে কোনো গার্মেন্টস এর বা কোনো কোম্পানির যদি একটা বেতন শীট আপনি সেম ভাবে যদি তৈরি করে দেন না, এক্ষেত্রেও কিন্তু আপনি এগুলা সেল করতে পারবেন, বুঝছেন আরিফ ভাই? আপনি ফর্মুলাটা অনুযায়ী যে কোনো একটা কোম্পানির এরকম এক্সেল শীট তৈরি করে একজনের কাছে বিক্রিও করতে পারবেন, এরকম সেম ক্যাটাগরিতে আপনি যদি করে লক করে দেন ইয়াটা। ঠিক আছে, আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আবার। সরি, দুইবার ডিসকানেক্ট, অটোমেটিক ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। সো সৌরভ দত্ত মজুমদার, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা ভাই আমি বুঝছি ভাই, সমস্যা নাই। বুঝতে পেরেছেন? ওকে হ্যাঁ, ফাইন। হ্যাঁ। আপনাদের আমার মধ্যে প্রশ্নটা আমি বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি মাঝখানে একটু শুনেছিলাম আপনাদের কোলাবোরেশনটা খুবই ভালো আসলে। আপনারা একজন অন্যজনকে হেল্প করেছেন, সো এক্সট্রিমলি থ্যাংক ইউ যারা হেল্প করেছেন। এবং সৌরভ ভাই আপনাকেও খুব থ্যাংক ইউ যে আপনি প্রশ্ন করেছেন, জানার আগ্রহ ছিল আপনার। আচ্ছা ঠিক আছে, সো এন্ডের কাজটা আমরা বুঝেছি। জি আরিফ ভাই কি বলেছেন? মোটামুটি আমরা সবাই বুঝছি, এবার ওরটা বুঝি। এবার অরটা বুঝাবো। অরটাও প্রায় সেম, বাট তার লজিকটা একটু ডিফারেন্ট। আমার ফাংশনটা সেমভাবে লিখতে হবে। অর লিখবো, লিখার পরে আমাকে প্রথমে কি দিব, আমি লজিক দিব। লজিক দিব, আমি লজিক বলবো যে এই ঘরটা যদি আমার সমান সমান হয় কার, এমপ্লয়ি 1 এর, এবং পরের ঘরটা, পরের লজিক দিব আমি এই ঘরটা যদি সমান সমান হয় আমার ঢাকা। নিলাম, নেওয়ার পর কি করলাম, ওকে দিয়ে দিলাম। সে ট্রু দেখাচ্ছে, মানে আমার দুইটা কন্ডিশনই কি সত্য। দেখেন C3-তে কি আছে, এমপ্লয়ি 1 আছে, মানে আমার কন্ডিশন ট্রু। D3-তে কি আছে, ঢাকা আছে, মানে আমার কন্ডিশন ট্রু। এখন এই দুইটা থেকে যে কোনো একটা যদি মিথ্যা হয়ে যায় আর একটা যদি সত্য থাকে, তারপরে সে ট্রু দেখাবে। অরের কাজটা হচ্ছে যে দুইটা থেকে যে কোনো একটা কন্ডিশন আমাকে কি হতে হবে, সত্য হতেই হবে, তাহলে আমি ট্রু দেখাবো। আর যদি দুইটা থেকে দুইটাই মিথ্যা হয়, যদি দুইটাই মিথ্যা হয়ে যায় আমার, তো ফলস দেখাবে। তাহলে ফলস দেখাবে। ফলস মানে দুইটাই মিথ্যা, কোনোটা সত্য না। আর যে কোনো একটা যদি সত্য হয়, তাহলে তার পুরো কন্ডিশনটা কি, বা তার পুরো অ্যাকচুয়াল রেজাল্ট হবে ট্রু, পুরোটাই সত্য। বুঝতে পেরেছেন? সো এন্ড এবং অরের আমরা লজিকটা বুঝতে পেরেছি। এটা লজিক কিভাবে কাজ করে সে, এই টেস্টটা। ওকে ফাইন। সো আপনাদের আই থিঙ্ক আর কোনো প্রশ্ন নেই। আজকের ক্লাস আউটলাইনে যা ছিল সেই পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি, তাই না? ওকে থ্যাংক ইউ। সো কিছুক্ষণের মধ্যে আর 1 মিনিট সময় আছে আমাদের ক্লাস শেষ হতে, এর মধ্যে ম্যাম জয়েন করবে, আমি ম্যামকে একটা কল দিচ্ছি।